নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি প্রফেসর শুভঙ্কর চৌধুরী। আমি দীর্ঘদিন IPGMER পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউটে এন্ডোক্রিন বিভাগের বিভাগীয় প্রধান ছিলাম। এখন মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটালের এন্ডোক্রিনোলজি এবং ডায়াবেটিস বিভাগের ডাইরেক্টর। একজন পেশেন্ট ডায়াবেটিকের তার খাওয়া দাওয়া নিয়ে প্রচুর প্রশ্ন আছে। কি তারা ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত তারা কি খেলে তাদের সুগারটা নিয়ন্ত্রণে থাকবে? ঠিক, প্রথম বুঝতে হবে যে ডায়াবেটিসের যে খাওয়ার রেকমেন্ডেশন সেটা যেটা ভালো, সেটা কিন্তু যার ডায়াবেটিস নেই তার জন্য ভালো। এবং আজকের দিনে আমাদের রেস্ট্রিকশন যে অমুক জিনিস খেতে পারবেন না, ছোবেন না, সেরকম জিনিসের সংখ্যা প্র্যাকটিক্যালি নেই। ডায়াবেটিক প্র্যাকটিক্যালি সব জিনিসই খেতে পারবেন, কিন্তু কতটা খাবেন সেইটাকে মাথায় রাখতে হবে, পরিমিতভাবে খেতে হবে। আর আমরা খাওয়ার সম্বন্ধে বিশেষ করে যারা ওষুধ নিচ্ছেন তাদের সময় মতো খাওয়ার ওপরেও জোর দেবো। এবারে শুধু তো ডায়াবেটিস নয়, এছাড়া হার্টের অসুখ আছে, প্রেশার আছে, কোলেস্টেরল আছে, ক্যান্সার আছে, বিভিন্ন অসুখেরই কিছুটা অসুখের প্রিভেনশনের জন্য কিছু কিছু ডায়েট রেকমেন্ডেশনস আছে। ভালো খবর হচ্ছে যে এই ডায়েট, তাহলে কি একজন ডায়াবেটিসের একটা ডায়েট ফলো করবে, হাই প্রেশারের আরেকটা ডায়েট, কোলেস্ট্রলের আরেকটা ডায়েট, হার্টের আরেকটা ডায়েট, ক্যান্সারের আরেকটা ডায়েট, তা নয়। কিন্তু মোস্ট অফ দ্য টাইম একই রকম ডায়েটে কিন্তু সব দিক থেকেই কিন্তু উপকার হবে। এবং এই ডায়েটটা এসেনশিয়ালি উইল বি এ নিউট্রিশিয়াস ডায়েট। যে অনেক বলে ডাক্তারবাবু আমি তো ডায়াবেটিস আছে, সব খাওয়া বন্ধ করে দিচ্ছি, সেই জন্য আমি দুর্বল হয়ে যাচ্ছি। দুর্বল হওয়ার কথা নয়, কিন্তু ডায়াবেটিক রোগীকে একদম সুষম খাদ্য দেওয়া হয়। ক্যালোরি ওভারঅল রেস্ট্রিকশন করতে হয় অনেক ক্ষেত্রে, যেখানে রোগী ওভারওয়েট ওবিজ আছেন। যারা নন ওবিজ তাদের কিন্তু ক্যালোরি রেস্ট্রিকশন করা হয় না, কিন্তু এটা যতটা সম্ভব ইভেনলি ডিস্ট্রিবিউট করা হয় সারাদিনে, যাতে একবারে হঠাৎ বেশি খেয়ে নিলে হঠাৎ সুগারটা বেড়ে যাবে। সেটাকে ইভেনলি ডিস্ট্রিবিউট করলে সুগারটা অতটা বেড়ে যাবে না। আর এর মধ্যে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট সবই থাকবে। গ্রস রেকমেন্ডেশনস হবে যে ফ্রুটস, ভেজিটেবলস এইগুলো বেশি খাওয়া, ভাজাভুজি এগুলোকে যতটা সম্ভব অ্যাভয়েড করা। তার কারণ কিন্তু ভাজা খেলে সুগার সঙ্গে সঙ্গে বেড়ে যায় না। ভাজা খেলে ভাজাতে ফ্যাট, অয়েল এগুলোর ক্যালোরি অনেক বেশি। 1 গ্রাম অয়েল বা ফ্যাট আমাদের 9 ক্যালোরি দেয়। 1 গ্রাম প্রোটিন বা কার্বোহাইড্রেট 4 ক্যালোরি দেয়, অর্থাৎ দুগুণের বেশি ক্যালোরি আসে ফ্যাট আর অয়েল থেকে। সেই জন্য এগুলোর মাধ্যমে আমাদের বডিতে ফ্যাট জমে বেশি বা ওজন বাড়ে বেশি, সেই জন্য। সুতরাং ইমিডিয়েটলি আজকে একটা লুচি বা পরোটা বা কোন চপ খেলে যে ইমিডিয়েটলি সুগারটা বেড়ে যাবে, নট নেসেসারি, বাট ইন দ্য লং রান সেটা হার্ম করবে। তো এইগুলো অ্যাভয়েড করা। এবার মিষ্টির প্রশ্ন, মিষ্টি খাবো কিনা, আমার সাজেশন হচ্ছে যে মিষ্টি খেতে পারেন, অর্থাৎ রাত্রিবেলায় লুকিয়ে ফ্রিজ থেকে খুলে দুটো মিষ্টি খাওয়ার দরকার নেই, লোকের সকলের সামনে খেতে পারেন, এবং সেটা বাড়ির আর সকলে সেটা জানলে সেটা সুবিধা হবে। কিন্তু সেটা পরিমিতভাবে, একবারে একটা ছোট মিষ্টি খাবেন একসঙ্গে, এবং এরপর যদি কেউ বলেন যে না ডাক্তারবাবুকে আমরা শুনেছি অমুক পোর্টালে উনি বলেছেন যে তাহলে 10টা মিষ্টি আমি খাচ্ছি, সেটা ঠিক না, সে কথা আমি বলছি না। কিন্তু কখনো কখনো একটা মিষ্টি খেলে কিচ্ছু ক্ষতি হয় না। এবং এর সঙ্গে সঙ্গে অ্যাডিকুয়েট এক্সারসাইজটা তো আমরা বলেছি। আর ওভারঅল স্যাচুরেটেড ফ্যাট অ্যাভয়েড করলে ভালো, যতটা সম্ভব অ্যাভয়েড করতে পারবেন। পাশাপাশি এটা ডায়েট নয়, মানে আমাকে কেউ মিসকোট করবেন না, মানে এর সঙ্গে আমি বলে নিচ্ছি অ্যালকোহল অ্যাভয়েড করা উচিত, টোব্যাকো একদম অ্যাভয়েড, জিরো টোব্যাকো চেষ্টা করা উচিত। অ্যালকোহল
অ্যাভয়েড করলে সবচেয়ে ভালো, না পারলেও খুব অল্প পরিমাণে অ্যালাউ করা যেতে পারে। একদম স্যার, আমি একটু ব্রেকফাস্ট থেকে শুরু করছি। সেটা হচ্ছে যে ব্রেকফাস্টে সাধারণত আমরা যেগুলো খাই সেটা হচ্ছে ময়দা জাতীয় খাবার, কর্নফ্লেক্স জাতীয় খাবার, মুড়ি জাতীয় খাবার, ওটস জাতীয় খাবার, ডালিয়া জাতীয় খাবার। স্যার, এগুলোর মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্স কোনটার বেশি, যেটা সুগারের রোগী খেলে তার ক্ষতি হতে পারে? এই গ্লাইসেমিক ইন্ডেক্স একটা ইম্পর্ট্যান্ট ইন্ডেক্স বটে, কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স ইন্ডিভিজুয়াল ফুড আর্টিকেলসের আছে। আমরা আইসোলেটেড একটা ফুড ইউজুয়ালি খাই না, এটার সঙ্গে ওটা, ভাতের সঙ্গে ডাল, ডালের সঙ্গে তরকারি, এরমভাবে খাই। তো সেই পুরো মিলটার গ্লাইসেমিক ইন্ডেক্স সম্বন্ধে কিন্তু যথেষ্ট জানা নেই। তো আর একটা জিনিস হলো যে আমাদের খাবারের মধ্যে ওভারঅল জেনারেল আমাদের দেশে বিভিন্ন মানে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট সব জায়গাতে প্রিডমিনেন্টলি আমাদের কার্বোহাইড্রেট বেসড ডায়েট, কার্বোহাইড্রেট বেশি খায়, প্রায় 60-70% আমাদের এনার্জি আসে কার্বোহাইড্রেট থেকে। সেইটা ভালো না, মানে সেটাকে আরেকটু কম করা, প্রোটিন কিছুটা বাড়ানো, ফ্যাট কিছুটা কম করা। তার মানে প্রোটিন অনেক খেতে হবে তা নয়, কিন্তু আমরা সাধারণভাবে অ্যাভারেজ যা প্রোটিন ইনটেক সেটাকে বাড়ানো। এই যে কটা অপশন হলো সেগুলো মোস্টলি কিন্তু কার্বোহাইড্রেট রিচ। ডালিয়াতে রিলেটিভলি একটু বেশি হয়তো প্রোটিন আছে, বাট লার্জলি দিস এ কার্বোহাইড্রেট। তো এর সঙ্গে কিছু একটা প্রোটিন কন্টেন্টও কিন্তু প্রতিটি মিলে কিছুটা রাখলে ভালো, অর্থাৎ এর সঙ্গে কেউ ডিম বা কিছু ছানা বা কিছু একটা সঙ্গে থাকলে ভালো হয়। আর এর মধ্যে অপশানের মধ্যে জেনারেলি মুড়ি বা এগুলোতে ওই সুগার স্পাইকটা একটু বেশি হয় রাদার দ্যান মেবি ডালিয়াতে। তো তবে কেউ যদি মুড়ি খান একদম, মানে তার আমাদের গ্রামে গঞ্জে অনেকে মুড়ি খান ব্রেকফাস্টে, তো তাকে যে একেবারে আমরা যে ডায়েট বা যে অ্যাডভাইস করবো একদম একটা বিদেশি একটা অন্য জিনিস তার উপর ইম্পোজ করে দিলে তিনি হয়তো 2 দিন 4 দিন 7 দিন খাবেন, তারপর আর ফলোই করবেন না। সেই জন্য ইটস বেটার যে যদি মুড়িও খান, সে মুড়ি কতটা মুড়ি খেলে ওনার অ্যাকসেপ্টেবল ঠিক হয় সেইটা দেখে নিয়ে সেটাও অ্যালাউ আমরা অনেক ক্ষেত্রে কিছু কম্প্রোমাইজ এভাবে করতেই হয়। একদম। আর স্যার, লাঞ্চে ভাত না রুটি, এটা নিয়ে যথেষ্ট দ্বন্দ্ব রয়েছে। এই ভাত আর রুটির মেইন দ্বন্দ্বটা আমার মতে হচ্ছে আমরা ভাতটা ঠিক পরিমাণ মতো খেতে পারি না। রুটিটা গুনে তাও 1 কি 2 কি 3টে তাও খেতে পারি, কিন্তু ভাতটা ঠিক সেরকমভাবে গুনতে পারি না। যদি গোনা যায়, যদি একদম ঠিক করা থাকে যে 50 গ্রাম চালের ভাত হবে, 50 গ্রাম আটার রুটি হবে, তাহলে এই দুটোর মধ্যে খুব তফাৎ মেজর নেই, যে কোনোটাই চলতে পারে। ভাতের মধ্যে ব্রাউন রাইস স্লাইটলি বেটার, তার গ্লাইসেমিক ইন্ডেক্স একটু কম, কিন্তু সেটাই সকলকে খেতে হবে। আর বিশেষ করে সেগুলো যখন মার্কড হয়ে যায় এটা ডায়াবেটিক রাইস, তাহলে তার দাম অন্তত 2 গুণ হয়ে যাবে। সে অত দাম দিয়ে, এক্সট্রা দাম দিয়ে খাওয়ার মতো গুণ কিন্তু নেই। স্বাভাবিক যে চাল যা খেয়ে এসছেন এতদিন সেটাই খেতে পারেন, পরিমাণটা বুঝে ঠিক করতে হবে। আমরা কোন ফ্রুটস বাদ দেব এবং কোন ফ্রুটস খাবো? ঠিক, মানে ফ্রুটস আমি তো প্রথমেই এনকারেজ করলাম যে ফ্রুটস খাওয়া উচিত, খাবেন। বেশিরভাগ ফ্রুটসই খেতে পারবেন, অ্যাকচুয়ালি সব ফ্রুটই খেতে পারবেন। মুশকিল হয় যে অনেকেই আমাদের দেশে প্রায় দেখে এই গ্রীষ্মের পরে যখন আসে সুগারগুলো সব অনেক বেশি কী করেছে না, এই তো আমের সিজন, কী করবো ডাক্তারবাবু, আম খাবো না। তো সে আম খাওয়া মানে একটা 1/3 একটা আমের তার হাফ করে খান, সেটা ঠিক আছে, কিন্তু 3-4টে আম একসঙ্গে খেলে সেটাতে মুশকিল। তো যে ফলগুলোতে ক্যালোরি বেশি, যাতে সুগার বেশি, সেইগুলো রেস্ট্রিক্ট করা। তার মানেও ওয়ান্স এগেন যে সব ফলই খেতে পারেন, কিন্তু আর আমের সম্বন্ধেও আর কি আমাদের উইকনেস একটা আছে, কিন্তু আমেও কিন্তু নানা রকম অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ভিটামিনস আছে, যেগুলো শরীরের পক্ষে ভালো। তো আমও পরিমিতভাবে নিশ্চয়ই খাওয়া যায়। তো
এর মধ্যে আম, আর যদি ক্যালোরির রেস্ট্রিকশন আমরা করতে চাই সেখানে কলাতে রিলেটিভলি বেশি ক্যালোরি থাকে ইন আ গিভেন ওয়েট। 100 গ্রাম যদি ফল ধরি সব রকমের, কলা বেশি থাকে। কলা অত বেশি মিষ্টি হয়তো নাও লাগতে পারে, কিন্তু ক্যালোরি ডেন্স বেশি, যেহেতু অন্যগুলোতে ওয়াটার বেশি আছে, এটা আরও বেশি সলিড। তো আম, কলা, সবেদা এইগুলো যতটা সম্ভব কম খাওয়া উচিত। আর পেয়ারা, আপেল, কমলালেবু ইত্যাদি, এখন জামরুল ইত্যাদি, এগুলো প্রায় যথেচ্ছ খেতে পারেন। সব শেষে যেটা বলার, যে একজন ডায়াবেটিস রোগী তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে এসছে, কিন্তু তবুও কতদিন পর পর তার সুগার টেস্ট করা জরুরি ডায়াবেটিসকে সমূলে নির্মূল করার জন্য? ঠিক নির্মূল কেনা যায় না, কন্ট্রোল রাখতে গেলে আমাদের লং টার্মে সব দেখতে হবে। এই সুগারটা আজকের দিনে নিজে ঘরে বসে আঙুল ফুটিয়ে গ্লুকোমিটারের মাধ্যমে সুগার অনেকেই করা যায়, সহজ, বেশি ল্যাবরেটরিতে যেতে হয় না। তো সেইগুলো অন্তত মাসে 1.5 মাসে একবার নিশ্চয়ই করা উচিত। এবং আমার সাজেশন হচ্ছে, এটা শুধু একটা সকালে খালি পেটে আর যে কোনো একটা, ইউজুয়ালি দুপুরে খাওয়ার পর বা সকালে খাওয়ার পর করা হয়, সেটা বাদ দিয়েও রাত্রে খাওয়ার পরও করা উচিত। কারণ অনেক ক্ষেত্রেই এই ব্যস্ত জীবনে লোকে সকালে হয়তো কম খেয়ে বেরিয়ে গেলেন, কাজকর্ম করেছে, রাত্রেবেলায় এসে বেশ আরাম করে ভালো করে বসে খেলেন, এবং অনেক ক্ষেত্রে দেখেছি রাত্রের সুগারটা কিন্তু অনেক বেশি, যেটা মাপাই হয় না। আর এটা যেটা বললাম, অ্যাটলিস্ট যার মোটামুটি স্টেবল আছে তার 1 মাস 1.5 মাস অন্তর করা উচিত। আর গ্লাইকেটেড হিমোগ্লোবিন, যেটা অ্যাভারেজ সুগারের হিসেব বললাম, অন্তত বছরে 2 থেকে 3 বার, অর্থাৎ 4 থেকে 6 মাস অন্তর করা উচিত। এছাড়াও বডি ওয়েটের ওপর নজর রাখতে হবে। ভালো হয় অ্যাবডোমিনাল সারকামফারেন্স, মানে অ্যাবডোমিনাল ফ্যাট ডিপোজিশনের ইন্ডিকেশন হিসেবে, সেটার ওপর নজর রাখতে হবে। ব্লাড প্রেশারটা দেখতে হবে অন্তত প্রত্যেক 3-4 মাস অন্তর। আর এছাড়াও যেটা বললাম, যে লিপিড প্রোফাইল অন্তত বছরে একবার দেখা উচিত। ব্লাডের ক্রিয়েটিনিন, ইউরিয়া, এগুলো করা উচিত। ওভারঅল কিডনি ফাংশন কেমন আছে দেখার জন্য। আর আজকের দিনে কিডনি ড্যামেজ হচ্ছে কিনা দেখার খুব আর্লি ইন্ডিকেটর আছে ইউরিনের অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও, যেটা কিনা 24 ঘন্টা ধরে প্রস্রাব আগে ধরে করতে হতো, এখন একদম স্পট একটা যে কোনো সময় ইউরিন দিলে হয়। সেটাও অন্তত বছরে একবার করা উচিত। হার্টের দিকটা দেখার জন্য অন্তত একটা ইসিজি বছরে একবার করা উচিত। আর চোখটা দেখানো উচিত। চোখ দেখানোর কথা বললেই রোগীরা বলেন যে ডাক্তার, আমি তো চোখে ভালো দেখছি, আমি কেন চোখ দেখাতে যাব? তো দেখানোর উদ্দেশ্য এই যে চোখে কোনো ডায়াবেটিসের ড্যামেজ হচ্ছে কি না বোঝার, ওটাই আর্লিয়েস্ট উপায়। এবং সেটা চোখের পাওয়ার দেখানো হয়, কিন্তু চোখে ড্রপ দিয়ে পিপলসগুলো ডাইলেট করে রেটিনাটা, পেছনের যে পর্দা, সেখানে কোনো ছোপ পড়ছে কিনা ডায়াবেটিসের, সেইটা দেখা। এবং আর্লি স্টেজে তার চোখে দেখার কোনো ব্যাঘাত ঘটাবে না, কিন্তু সেটা কন্ট্রোল না করলে ভবিষ্যতে একটা মেজর একটা লস অফ ভিশন হতে পারে, which may then be irreversible or sometimes it is also treatable and reversible. সুতরাং চোখটাও অন্তত বছরে একবার দেখাতে হবে। সুতরাং শুধু সুগার মনিটর করলেই চলবে না, অন্যান্য জিনিসও দেখতে হবে। ধন্যবাদ স্যার আপনার এই মূল্যবান মতামতের জন্য। দর্শক বন্ধুরা যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, তাদেরকে একটাই কথা বলার, যে আপনারা ডাক্তারবাবুর এই যে মূল্যবান মতামত শুনলেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। আপনারা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আর সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।